হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা এসএলএসটি এর কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করছো, বিশেষ করে যারা 11-12 এর বা যাদের ডেট অলরেডি চলে এসেছে, আজকের এই ভিডিওটা তোমাদের জন্য লাইফ সেভার হতে চলেছে। একটা ছোট ভুল, হ্যাঁ মাত্র একটা ছোট ভুলের জন্য তোমাদের এত বছরের লড়াই, এত দিনের অপেক্ষা শেষ মুহূর্তে এসে আটকে যেতে পারে। তাছাড়া আমি জানি যে তোমরা এখন কতটা মেন্টাল প্রেসারে আছো। অনেকেই আমাকে মেসেজ করেছো যে দাদা ডকুমেন্টস কি নেব, ইডব্লিউএস নিয়ে তো নতুন নিয়ম শুনছি, আমি কি বাদ পড়ে যাব? সিএমএল নিয়ে ধোঁয়াশা, আর সবচেয়ে বড় প্রশ্ন যে বাকি সাবজেক্টগুলো কাউন্সেলিং কবে হবে, নোটিশ কবে আসবে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব, একদম অফিসিয়াল আপডেট এবং গ্রাউন্ড রিয়েলিটি থেকে কথা বলবো। তাই দাদা হিসেবে বলছি, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ কাউন্সেলিং এর টেবিলে বসে আফসোস করার চেয়ে ভালো আজকে এই 10টা মিনিটের সময় দেওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ। চলো শুরু করা যাক। চলো বেশি না বলে শুরু করা যাক। প্রথমেই বলি যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হলো তোমাদের ছবি। ইন্টিমেশন লেটারে পরিষ্কার লেখা আছে ছবির কথা, আর এখানেই 99% ছেলে মেয়ে ভুল করছে, কনফিউজ হচ্ছে। ঠিক আছে, যে তোমরা ভাবছো যে ছবি মানেই তো পাসপোর্ট সাইজ, তাই না? একদম নয়। বোর্ডের নির্দেশিকায় পরিষ্কার বলা আছে যে স্ট্যাম্প সাইজ ফটোগ্রাফ লাগবে। কেন জানো? যখন তুমি কাউন্সেলিং এর পর তোমার সুপারিশপত্র বা রিকমেন্ডেশন লেটার হাতে পাবে, সেটা তোমার সারা জীবনের একটা দলিল। ঠিক আছে, ওই লেটারে তোমার ছবি লাগানোর জন্য একটা খুব ছোট্ট জায়গা থাকে, সেখানে পাসপোর্ট সাইজ ছবি কোনোভাবেই ধরবে না। অনেকের ইন্টিমেশন লেটারে ছবি ঘোলা এসেছে বা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তোমাদের তো বটেই। তাছাড়া আমি সবাইকে বলবো রিসেন্ট তোলা অন্তত দুটো স্ট্যাম্প সাইজ ছবি কিন্তু সাথে অবশ্যই রাখবে। ওরা চাইলে সাথে সাথে দিয়ে দেবে। ঠিক আছে, এবং এই সামান্য একটা কারণের জন্য ওখানে গিয়ে যাতে তোমাকে হেনস্থা হতে না হয়, সেটা কিন্তু মাথায় রেখো। ঠিক আছে, এবার আসি ডকুমেন্টস ভেরিফিকেশনের কথায়। এখানে একটা খুব বাজে ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি। যাদের ধরো আগের দিন কাউন্সেলিং হয়ে গেছে, ঠিক আছে, পরের দিনের প্রার্থীরা তাদের জিজ্ঞেস করছে ভাই ওখানে কি কি দেখছে রে, আর সে হয়তো বলল আরে অমুক ডকুমেন্টসটা তো দেখলোই না, ব্যাস তুমিও নিশ্চিন্ত হয়ে গেলে যে সেই ডকুমেন্টসটা বাড়িতে ফেলে চলে গেলে। ঠিক আছে, এই ভুলটা কিন্তু ভুলেও করবে না, না হলে কিন্তু তোমার কিন্তু খারিজ হয়ে যাবে তখনই। ঠিক আছে, এবং তোমার যে প্রাপ্য যে সিটটা সেটাও কিন্তু কাউন্সেলিং থেকে হাটিয়ে দেবে। সেই ভুলটা কিন্তু করবে না, অবশ্যই বলে রাখ। আর তাছাড়া বোর্ড পরিষ্কার বলে দিয়েছে যে কাউন্সেলিং হলে সমস্ত অরিজিনাল কপি নিয়ে যেতে হবে। কোন টেবিলে কোন অফিসারের মনে কি সন্দেহ হবে আর তিনি তোমার কোন ডকুমেন্টসটা দেখতে চাইবেন, সেটা তুমি বা আমি কেউ আগে থেকে বলতে পারি না। তাই তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে আইডি প্রুফ, ইন্টিমেশন লেটার সবকিছু কিন্তু অরিজিনাল এবং 2 কপি করে কিন্তু জেরক্স সাথে রাখবে। একটা ফাইল বানাও, পরপর সাজাও। আর তুমি চাকরি পেতে যাচ্ছ, এইটুকু কিন্তু সিরিয়াসনেস কিন্তু তোমার কাছ থেকে কিন্তু সবাই আশা করে। তাই কিন্তু কোনো ডকুমেন্টস কিন্তু ভুলে যেও না। একদিন আগে থেকে রাত্রে বেলায় অবশ্যই কিন্তু সবকিছু ডকুমেন্টস একটা ফাইলে গুছিয়ে নেবে এবং সকালে উঠেই কিন্তু সব ডকুমেন্টস গুলো আবার চেক করবে। তার বাদে যদি কিছু ভুল থাকে তো ভরে অবশ্যই কিন্তু নিয়ে যাবে এবং অবশ্যই 2 ঘন্টা আগে কিন্তু পৌঁছাবে। ঠিক আছে, এটাও কিন্তু অ্যাডভাইস একটু দিয়ে রাখলাম, যত আগে পৌঁছাবে ততই ভালো। এবার চলে আসি যে অনেকে আছো যাদের হয়তো সেদিন কোনো কারণবশত তোমরা যেতে পারলে না। ঠিক আছে, তাতে যে কোনোই কারণবশত হোক না কেন, ঠিক আছে, হয়তো শরীর খারাপ বা আলাদা কোনো কারণ আছে, সেই কারণে তুমি হয়তো সেই দিন উপস্থিত নাও হতে পারলে। ঠিক আছে, তাহলে তুমি কি করবে? তাহলে কোনো টেনশন করো না। ঠিক আছে, বোর্ড এখানেও কিন্তু একটা মানবিক দিক রেখেছে। তুমি যদি নিজে থেকে যেতে না পারো তাহলে তোমার ফ্যামিলির যে কাউকে তুমি পাঠাতে পারো, তবে হ্যাঁ এমনি পাঠিয়ে দিলে কিন্তু হবে না। তোমার অসুস্থতার বা কোনো রিজনের সেটা কিন্তু উপযুক্ত কিন্তু প্রমাণপত্র দিয়ে তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এবং একটা অথরাইজেশন লেটার সাথে দিতে হবে, যেখানে তুমি পরিষ্কার লিখে দিচ্ছ যে তোমার এই কারণবশত তুমি কাউন্সেলিং এ অ্যাটেন্ড করোনি। ঠিক আছে, এবং পড়তে পারছো না, সেটা কিন্তু বলবে। এবং ঘাবড়ানোর কিছু নেই, প্রসেসটা আগের মতোই কিন্তু আছে। ঠিক আছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আর তাছাড়া এবার চলে আসি সবচেয়ে মেন টপিকে, যেটা হচ্ছে তোমাদের রাতের ঘুম উড়ে গিয়েছে। ঠিক আছে, যে ইডব্লিউএস এবং কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেকেই ভাবছো যে কাউন্সিলিং এ গিয়ে যদি সার্টিফিকেটের জন্য বাদ দিয়ে দেয় তাহলে কি হবে। ঠিক না, এটা সবার মনে প্রশ্ন। ওখানে গেলাম আর মানে কিছু সার্টিফিকেট ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আমাকে হয়তো বাদ করে দিল, তখন আমি কি করব? আগে একটা কথা ঠান্ডা মাথায় বোঝো। ঠিক আছে, তুমি রিটেন কোয়ালিফাই করেছো, ডকুমেন্টস ভেরিফিকেশন পার করেছো, ইন্টারভিউ দিয়েছো, সেখানেই তোমার ডকুমেন্টস চেক হয়েছে, তারপর তোমার নাম ফাইনাল প্যানেলে কিন্তু এসেছে। এর মানে কি বুঝতে পারছো? তুমি অনেকটা কিন্তু কঠিন কিন্তু পরিশ্রম
পরিশ্রম করেছো এবং এখানে এই পজিশনে তুমি কিন্তু পৌঁছেছো। সেখানে পৌঁছানোর জন্য অনেকের কিন্তু স্বপ্ন থাকে, ঠিক আছে, এবং অনেকেই কিন্তু পৌঁছাতে পারেনি। এই কারণেই বলছি যে এর মানে হলো তোমার সমস্ত কিন্তু ডকুমেন্টস অলরেডি একসেপ্ট করেছে, ঠিক আছে, তুমি চাকরিটা পেয়ে গেছো। তাই অকারণে কিন্তু নেগেটিভ চিন্তা কিন্তু মাথা থেকে বের করে দাও। তবে হ্যাঁ, রুলস তো রুলস, যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা তো অরিজিনালটা নিয়ে যাচ্ছই, ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ইডব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে বলা হয়েছে যে আপডেটেড সার্টিফিকেট অর্থাৎ 2024-25 বা 2025-26 সেশনের সার্টিফিকেট নিয়ে যেতে। যাদের কাছে পুরোনোটা আছে তারা পুরোনোটাও সাথে রাখবে, আর যাদের আপডেটেড আছে, ঠিক আছে, তারা কিন্তু আপডেটেডটাও কিন্তু নেবে। আমার পরামর্শ তোমাদের কাছে যে তুমি দুটোই কিন্তু নিয়ে যেও, ঠিক আছে, তোমার যেটা প্রয়োজন হবে সেটা কিন্তু মানে যেটা চাইবে সেটা কিন্তু দেবে, এবং তোমার যদি মনে হয় যে এটা দেবো তো এটা দেবে, পুরোনোটা কিংবা নতুনটা, ঠিক আছে, বিশেষ করে নতুনটা দিলে ভালো হয়। একবার জিজ্ঞাসা কিন্তু করে নেবে, ঠিক আছে। মোট কথা ডকুমেন্টস কিন্তু দেখিয়ে তুমি এতগুলো ধাপ পার করেছো সেগুলো যেন তোমার ফাইলে অবশ্যই কিন্তু থাকে, ঠিক আছে। আর অনেকেই আমাকে মেসেজ করেছো যে সিএমএল নিয়ে প্রশ্ন করেছো যে কম্বাইন্ড মেরিট লিস্ট যেটা বলছি, ঠিক আছে, সিএমএল এ কি ওয়েটিং দের নাম আছে? দেখো একদম পরিষ্কার করে বলে দিচ্ছি, কম্বাইন্ড মেরিট লিস্টে শুধুমাত্র তাদেরই নাম আছে যারা ফাইনাল প্যানেলে আছো, ঠিক আছে, এখানে ওয়েটিং দের কোনো নাম নেই। আর তাছাড়া কিন্তু যারা ওয়েটিং লিস্টে আছো তাদের কি তাহলে সব শেষ হয়ে গেল? একদমই না কিন্তু, ঠিক আছে, এটা কিন্তু ভুলবশত অনেকেই কিন্তু ভুল বুঝছে। অতীত রেকর্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে, এবং দেখলে বুঝতে পারবে যে প্রতিবারই কিন্তু ওয়েটিং থেকে প্রচুর কিন্তু চাকরি হয়েছে এবং তারাও কিন্তু ডাক পেয়েছে, এবারও কিন্তু হবে। তাই ধৈর্য ধরো। তাই যারা ওয়েটিং এ আছো আর মানে আশাহত না হয়ে একটু ধৈর্য ধরো, ঠিক আছে। তোমরা অনেকে ডিপ্রেশনে আছো আমি জানি, ঠিক আছে, এবং তুমি অবশ্যই চিন্তা মুক্ত থাকো, তোমার কিন্তু ডাক আসবেই, ঠিক আছে, সবার বলছি না কিন্তু অনেকের আসবে। এবং তুমি ওয়েটিং লিস্টে কোন পর্যায়ে এবং কোন মানে তুমি কোন কত নম্বরে আছো সেটাও কিন্তু অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট বক্সে। আর সময় কিন্তু তোমরা দেখতে পাবে পজিটিভ আপডেট, ঠিক আছে, তাই দুশ্চিন্তা করার কিছু নেই, সময় আসলে দেখবে সব ঠিক হয়ে যাবে। আর এবার ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আসি, যেটা হচ্ছে বাকি সাবজেক্ট গুলোর কি হবে, সেকেন্ড ফেজের কাউন্সিলিং কবে থেকে শুরু হবে, নোটিশ কবে পাবো। দেখো ভ্যাকেন্সি নিয়ে ভেতরে কিছু ক্যালকুলেশনের কাজ চলছে, যার জন্য বোর্ড একসাথে কিন্তু সব সাবজেক্টের কাউন্সিলিং দিচ্ছে না, আর সেটা পারাও সম্ভব নয়, ঠিক আছে। এই প্রসেসিংটা কিন্তু 7 থেকে 8 দিন কিন্তু সময় লাগে। এই কারণে এত সাবজেক্টের একাদশ দ্বাদশের যেহেতু 9-10 এর সাবজেক্টের তুলনায়, ঠিক আছে, একাদশ দ্বাদশে যেহেতু বহু সাবজেক্ট রয়েছে, ঠিক আছে, এই কারণেই কিন্তু সেটা যদি ভেঙে যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সেটা মানে এসএসসির পক্ষে কিন্তু এটা সম্ভব নয়, ঠিক আছে, যে একসাথে সবকিছু নিয়ে নেওয়া। তবে তোমাদের জন্য লেটেস্ট এবং সবচেয়ে পজিটিভ আপডেট হলো যে এই মাসের 27 তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে, ঠিক আছে। এর ঠিক পরেই কিন্তু প্রসেস আবার স্পিড নেবে। আর তোমরা বুঝতে পারছো এখন সবাই ব্যস্ত আছে, এই কারণে কিন্তু সময় নিচ্ছে। আর প্রবল সম্ভাবনা রয়েছে যে আগামী মাসের, ঠিক আছে, 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের সেকেন্ড ফেজের কাউন্সিলিং কিন্তু শুরু হয়ে যাওয়ার, ঠিক আছে। আর নিয়ম অনুযায়ী কাউন্সিলিং শুরু হওয়ার অন্তত 7 থেকে 8 দিন আগে তোমরা অফিসিয়াল নোটিশ কিন্তু পেয়ে যাবে। তাই যারা ভাবছিলে যে কবে হবে, আদৌ হবে কি হবে না, ঠিক আছে, তাদের বলছি একদম পজিটিভ থাকো, নিজেদের ডকুমেন্টস গুলো গুছিয়ে রেডি করতে শুরু করো। আর তোমাদের সময় চলে এসেছে এবং আর বেশি দেরি নেই। তাই সেকেন্ড ফেজের কিন্তু কাউন্সিলিংও কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে শুরু হয়ে যাবে এবং আগামী মাসের তোমরা দেখতে পাবে 10 থেকে 15 তারিখের মধ্যেই কিন্তু তুমি নোটিশ কিন্তু পেয়ে যাবে এবং 15 তারিখ থেকে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজের কিন্তু চালু হয়ে যাবে। তাই চিন্তার কোনো কারণ নেই। আর যদি তার আগে আসে তো অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দেব, ঠিক আছে। আজকের এই ছিল। আর তাছাড়া 9-10 এ তোমাদের অনেকেরই প্রশ্ন যে স্যার তাহলে আমরা যে 9-10 এ রয়েছি ডকুমেন্টস ভেরিফিকেশন হবে না? তো বলে রাখি 9-10 এর ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু তোমাদের মার্চের সেকেন্ড উইক থেকে যদি হয় তো হওয়ার খুব প্রবল সম্ভাবনা রয়েছে। আর তাছাড়া না হলে মার্চের শেষে কিন্তু তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। এসএসসি কিন্তু এটা থেকে দেরি করবে না। কিন্তু যদি কেস কিংবা আপডেট মানে কোর্ট কেস এবং সুপ্রিম কেস যদি হতে থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা আরো পিছিয়ে ভোটের পর কিন্তু সম্ভাবনা কিন্তু একটা রয়েছে, কেন ভোটের সময় কাজকর্ম চলবে, ঠিক আছে। এই কারণে বলে দিয়েছে এসএসসি তরফ থেকে যে আমাদের ভোটটা এত বড় ফ্যাক্টর পড়ে না, আমরা কিন্তু নিয়োগ করবই, ঠিক আছে। ভোটের আগেই কিন্তু করা হবে, সেটা দেখা যাক এখন কতটা সারসম্বল, ঠিক আছে, সেটাই দেখার এখন বিষয়। আর তোমরা অবশ্যই জানাতে ভুলবে না যে ভোটের আগে কি এই নিয়োগ হবে, নিয়োগ সম্পূর্ণ হবে, বিশেষ করে 9-10 এর ক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, ঠিক আছে। আশা করি আজকের পর তোমাদের মনের ভেতরে চলা
এই কনফিউশন গুলোর দূর হয়েছে। ঠিক আছে, দাদা হিসাবে আমার একটাই অনুরোধ যে এতদিনের পরিশ্রমে পাওয়া এই সুযোগটা যেন সামান্য কোনো গাফিলতিতে নষ্ট না হয়। মাথা একদম ঠান্ডা রাখো। আর এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে ডকুমেন্ট সাজানো নিয়ে বা অন্য কিছু নিয়ে, আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থাকবেন। আর যারা 9-10 আছে তারাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের কবে তোমার কবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাকা হতে পারে। ঠিক আছে, আমি একটা এক্সপেক্টেড ডেট তোমাদের সামনে তুলে ধরলাম এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আমি অবশ্যই কিন্তু কমেন্টগুলো পড়ে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে।